বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার অফিস ফেরত বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী। যত রাজ্যের ডিটেকটিভ বই, রহস্যের বই আর ভূতের গল্প, একসঙ্গে অন্তত খান পাঁচেক বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না। বাড়িতে তিনি একা মানুষ, লোকের সঙ্গে মেলামেশা তার ধাতে সয় না, আড্ডার বাতিকও নেই, বন্ধু পরিজনের সংখ্যাও কম। সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরে উঠে চলে যান। যারা ওঠেন না বা উঠতে চান না, বিপিনবাবু তাদের 8:30 বাজলেই বলেন, আমার ডাক্তারের আদেশ আছে, 8:30টায় খাওয়া সারতে হবে, কিছু মনে করবেন না। খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম, তারপর গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায়। এই নিয়ম যে কতদিন ধরে চলে আসছে বিপিনবাবুর নিজেরই তার হিসেব নেই। আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বিপিনবাবুর খেয়াল হলো আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। বিপিনবাবু মুখ তুলে দেখেন একটি গোলগাল অমায়িক চেহারার ভদ্রলোক তাঁরই দিকে চেয়ে হাসছেন। আমায় চিনতে পারছেন না বোধহয়? বিপিনবাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন। কই, এর সঙ্গে তো কোনো দিন আলাপ হয়েছে বলে তার মনে পড়ে না, এমন কোনো মুখও তো তার মনে পড়ছে না। অবশ্যই আপনি কাজের মানুষ, অনেক রকম লোকের সঙ্গে আপনার দেখা হয়, তাই বোধহয়। আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে? বিপিনবাবু জিজ্ঞাসা করলেন। ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়েই বললেন, আগে 7 দিন 2 বেলা সমানে দেখা হয়েছে। আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম, সেই গাড়িতে আপনি হুড্রু ফলস দেখতে গেলেন। সেই 1958 রাঁচিতে। আমার নাম পরিমল ঘোষ। রাঁচি? বিপিনবাবু এবার বুঝলেন যে ভুল তার হয়নি, হয়েছে ওই ভদ্রলোকেরই। কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচি যাননি। যাবার কথা হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। এবার বিপিনবাবু একটু হেসে বললেন, আমি কে তা আপনি জানেন কি? ভদ্রলোক চোখ কপালে তুলে জিভ কেটে বললেন, আপনি কে তা জানবো না? বলেন কি? বিপিন চৌধুরীকে কে না চেনে? বিপিনবাবু এবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদু স্বরে বললেন, কিন্তু তাও আপনার ভুল হয়েছে। ওই রকম হয় মাঝে মাঝে, আমি রাঁচি যাইনি কখনো। ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন। কি বলছেন মিস্টার চৌধুরী? ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আপনার হাঁটু ছড়ে গেল, আমি শেষটায় আয়োডিন এনে লাগালাম। পরের দিন নেতারহাট যাবার জন্য আমি গাড়ি ঠিক করে দিয়েছিলাম, আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না। কিচ্ছু মনে পড়ছে না? আপনার চেনা আর একজন লোকও তো গেছিলেন সেবার, ওই যে দীনেশ মুখার্জি। আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে, বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না, তার চেয়ে বাবুর্চি দিয়ে রান্না করিয়ে নেওয়াই ভালো। দীনেশ মুখার্জি ছিলেন তার বোনের বাড়িতে, আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন চাঁদে যাবার ব্যাপার নিয়ে, মনে নেই? সব ভুলে গেলেন? আরও বলছি, আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল, তাতে গল্পের বই থাকতো, বাইরে গেলে নিয়ে যেতেন। কেমন, ঠিক কি না? বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন, আপনি 58-এর কোন মাসের কথা বলছেন বলুন তো? ভদ্রলোক বললেন,
মহালয়ার ঠিক পরেই, হয় আশ্বিন নয় কার্তিক। বিপিনবাবু বললেন, আজ্ঞে না, পুজোয় সে বছর আমি ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে। আপনি ভুল করলেন, নমস্কার। কিন্তু ভদ্রলোক গেলেন না। অবাক অপলক দৃষ্টিতে বিপিনবাবুর দিকে চেয়ে বিড়বিড় করে বলে যেতে লাগলেন, কি আশ্চর্য! একদিন সন্ধেবেলা আপনার বাংলোয় দাওয়ায় বসে চা খেলুম, আপনি আপনার ফ্যামিলির কথা বললেন আপনার ছেলেপিলে নেই, আপনার স্ত্রী 12-13 বছর আগে মারা গেছেন, একমাত্র ভাই পাগল ছিলেন, তাই আপনি পাগলা গারদ দেখতে যেতে চাইলেন না, বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায়। বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন, তখন ভদ্রলোক তার দিকে ফ্যাল করে চেয়ে আছেন। বার্ট্রাম স্ট্রিটে লাইট হাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বুইক গাড়িটা লাগানো ছিল। তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন, একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম। চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতেই বিপিনবাবুর আফসোস হলো, বাজে ভণ্ড লোকটাকে এতটা সময় কেন মিছিমিছি দিলেন তিনি। রাঁচি তো তিনি যাননি, কখনোই যেতে পারেন না। মাত্র 6-7 বছর আগেকারের স্মৃতি মানুষে এত সহজে ভুলতে পারে না। যদি না, বিপিনবাবুর মাথা হঠাৎ বন করে ঘুরে গেল। যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে। কিন্তু তাই বা হয় কি করে? তিনি তো দিব্যি অফিসে কাজ করে যাচ্ছেন। এত বিরাট অফিস, এত দায়িত্বপূর্ণ কাজ, কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না। আজও তো একটা জরুরি মিটিংয়ে 8 ঘন্টার বক্তৃতা দিয়েছেন তিনি। আশ্চর্য! অথচ লোকটা তার এত খবর রাখলো কি করে? এ যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে। বইয়ের ব্যাগ, স্ত্রীর মৃত্যু, ভাইয়ের মাথা খারাপ, ভুল করছে কেবল ওই রাঁচির ব্যাপারটা। ভুল কেন? জেনে শুনেই মিথ্যে বলছে। 58 সালের পুজোয় তিনি রাঁচি যাননি, গিয়েছিলেন কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে। হরিদাস লিখলেই না, হরিদাসকে লেখার উপায় নেই। বিপিনবাবুর হঠাৎ খেয়াল হলো, হরিদাস বাগচি আজ মাসখানেক হলো সস্ত্রীক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে। জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না, কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ। কিন্তু প্রমাণের প্রয়োজনই বা কোথায়? এমন যদি হতো যে 1958 সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে, তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে। এখন তো প্রমাণের কোনো দরকার নেই। তিনি নিজে জানেন না তিনি রাঁচি গেছেন কিনা, ব্যাস ল্যাটা চুকে গেল, তিনি যাননি। গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেক ঠান্ডা হলেও মনের ভেতর একটা খটকা, একটা অস্বস্তি বোধ যেন থেকেই গেল। হেস্টিংসের কাছাকাছি এসে বিপিনবাবু তাঁর প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা 1 ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। সেটা কবেকারের দাগ তা বোঝবার কোনো উপায় নেই। ছেলেবেলায় কি কখনো হোঁচট খেয়ে হাঁটু ছড়ে গেছিল বিপিনবাবুর? অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না। চড়কডাঙ্গার মোড়ের কাছাকাছি এসে তার দীনেশ মুখুজ্জের কথাটা মনে পড়ল। লোকটা বলেছিল দীনেশ মুখুজ্জে ছিল রাঁচিতে ওই একই সময়। তাহলে দীনেশকে জিজ্ঞাসা করলেই তো হয়। সে থাকে কাছেই, বেনিনন্দন স্ট্রিট। এখনই যাবেন কি তার কাছে?
কিন্তু যদি রাঁচি যাবার ব্যাপারটা মিথ্যাই হয়, তাহলে দীনেশকে সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে সে তো বিপিনবাবুকে পাগল ঠাউরাবে। না না, এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই করা সম্ভব নয়। নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানোর কোনো মতেই চলতে পারে না। আর দীনেশের বিরূপ কে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিনবাবুর আছে। বাড়ি এসে ঠান্ডা ঘরে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেক কম বলে মনে হলো। যত সব বাউন্ডেলের দল, নিজেদের কাজকর্ম নেই, তাই কাজের লোকদের ধরে ধরে বিব্রত করা। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বিপিনবাবু নিউ মার্কেটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন। পরের দিন অফিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরো বেশি স্পষ্ট হয়ে আসছে। সেই গোলগাল মুখ, সেই ঢুলুঢুলু অমায়িক চাউনি, আর সেই হাসি। তার এত ভেতরের খবরই যদি লোকটা নির্ভুল জেনে থাকে, তবে রাঁচির ব্যাপারটায় সে এত ভুল করলে কিভাবে? লাঞ্চের ঠিক আগে, অর্থাৎ 1:05 সময়, বিপিনবাবু আর থাকতে না পেরে টেলিফোনের ডাইরেক্টরিটা খুলে বসলেন। দীনেশ মুখার্জিকে ফোন করতে হবে একটা। ফোনই ভালো, অপ্রস্তুত হবার সম্ভাবনাটা কম। 23561 বিপিনবাবু ডায়াল করলেন। হ্যালো, কে? দীনেশ, আমি বিপিন কথা বলছি। কি খবর? 58-এর একটা ঘটনা তোমার মনে আছে কি না জানবার জন্য ফোন করছি। 58? কি ঘটনা? সে বছরটা কি তুমি কলকাতাতেই ছিলে? আগে সেইটা আমার জানার দরকার। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও 58 58। দাঁড়াও, আমি ডায়েরি দেখি, একটু ধরো। কিছুক্ষণ চুপচাপ। বিপিনবাবু তার বুকের ভেতরে একটা দুরু দুরু কাঁপুনি অনুভব করলেন। প্রায় 1 মিনিট পর আবার দীনেশ মুখার্জির গলা পাওয়া গেল। হ্যাঁ, পেয়েছি। আমি বাইরে গেছিলাম 2 বার। কোথায়? একবার গেছিলাম ফেব্রুয়ারিতে, কাছে কেষ্টনগর, আমার এক ভাগ্নের বিয়েতে। আর একবার, ও এটা তো তুমি জানো, সেই রাঁচি, সেই যেবার তুমিও গেলে, ব্যাস। কিন্তু কেন বলো তো? না, একটা দরকার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার কান ভোঁ ভোঁ করছে, হাত পা যেন সব ঠান্ডা হয়ে আসছে। সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল, সেটা আর তিনি খেলেন না। খাবার কোনো ইচ্ছাও হলো না, তার খিদে চলে গেছে। লাঞ্চ টাইম শেষ হয়ে যাবার পর বিপিনবাবু বুঝতে পারলেন এ অবস্থায় তার পক্ষে অফিসে বসে কাজ করা প্রায় অসম্ভব। তার 25 বছরের কর্মজীবনে এর আগে এই রকম কখনো হয়নি। নিরলস কর্মী বলে বিপিনবাবুর একটা খ্যাতি ছিল। কর্মচারীরা তাকে বাঘের মতন ভয় করত। যত বিপদই আসুক, যত বড় সমস্যারই সামনে পড়তে হোক, বিপিনবাবুর কোনোদিন মতিভ্রম হয়নি। মাথা ঠান্ডা করে কাজ করে সব সময় সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি। আজ কিন্তু তার সমস্ত গোলমাল হয়ে যাচ্ছে। 2:30-এর সময় বাড়ি ফিরে শোয়ার ঘরে সমস্ত জানলা দরজা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু। মানুষ মাথায় চোট খেয়ে বা
অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মাঝে পূর্ব স্মৃতি হারিয়ে ফেলে। কিন্তু আর সব মনে আছে, শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই। এর কোনো উদাহরণ তিনি কখনো পাননি। রাঁচি যাবার ইচ্ছে তার অনেক দিন থেকেই ছিল। সে রাঁচি গেছেন অথচ তিনি ভুলে গেলেন, এই একেবারে অসম্ভব। বাইরে কোথাও গেলে বিপিনবাবু তার বেয়ারাকে সঙ্গে নিয়ে যান, কিন্তু এখন যে বেয়ারাটা আছে সে নতুন লোক। 7 বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ। তিনি রাঁচি গিয়ে থাকলে সেও নিশ্চয়ই যেত, কিন্তু এখন সে আর নেই, 3 বছর হলো নেই। সন্ধে পর্যন্ত বিপিনবাবু একাই কাটালেন তার ঘরে। মনে মনে স্থির করলেন আজ কেউ এলেও তার সঙ্গে দেখা করবেন না। 7টা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন। জাতরের লোক গিরিধারী প্রসাদ, কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন যে তার পক্ষে নিচে নামা সম্ভব নয়। চুলোয় যাক গিরিধারী প্রসাদ। 7:30টায় আবার চাকরের আগমন। বিপিনবাবু তখন সবে একটা তন্দ্রার ভাব এসেছে, একটা দুঃসময়ের গোড়াটা শুরু করেছেন। এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভেঙে গেল। আবার কে এলো? চাকর বলল, চুনিবাবু। বলছে ভীষণ দরকার, খুব জরুরি। দরকার যে কি তা বিপিনবাবু জানেন। চুনি তার স্কুলের সহপাঠী, সম্প্রতি দুরবস্থায় পড়েছে। কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায়। বিপিনবাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয়, তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন। আচ্ছা নাচরবন্দার লোক এই চুনি। বিপিনবাবু অত্যন্ত বিরক্তভাবে চাকরটাকে বলে দিয়ে পাঠালেন যে শুধু আজ নয়, বেশ কিছুদিন তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা সম্ভব নয়। চাকর ঘর থেকে চলে যেতেই বিপিনবাবুর খেয়াল হলো যে চুনি হয়তো 58-র ঘটনা কিছুটা মনে থাকতে পারে। তাকে একবার জিজ্ঞেস করাতে দোষ কি? বিপিনবাবু তরতরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় হাজির হলেন। চুনি যাবার জন্য উঠে পড়েছিল। বিপিনবাবুকে নেমে আসতে দেখে সে একটু যেন আশান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো। বিপিনবাবু ভনিতা না করেই বললেন, শোনো চুনি, তোমার কাছে একটা একটু বেখাপ্পা প্রশ্ন আছে। তোমার তো স্মৃতিশক্তি বেশ ভালো ছিল বলে জানি, আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো। ভেবে দেখো তো মনে পড়ে কিনা আমি কি 58 সালে রাঁচি গিয়েছিলাম? চুনি বলল, 58? তো হবে নাকি 59? রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই? চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল। তোমার কি যাবার ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে? আমি গিয়েছিলাম, তোমার ঠিক মনে আছে? চুনি সোফা থেকে উঠছিল, সেখানেই আবার বসে পড়ল। তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, বিপিন, তুমি কি নেশা করছো নাকি আজকাল? এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না। তুমি কড়া মেজাজের লোক, পুরনো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই, এ সবই তো জানতুম, কিন্তু তোমার তো মাথাটা পরিষ্কার ছিল, অন্তত কিছুদিন আগে অবধি তাই জানতাম। বিপিনবাবু কম্পিত স্বরে বললেন, তোমার মনে আছে আমার যাবার কথা? চুনি এ প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল। সে বলল, আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার? বিলক্ষণ। তুমি হাওড়া স্টেশনে বুকিং ক্লার্ক ছিলে, তোমার সেটা মনে আছে? আর আমি যে তোমার রাঁচির বুকিং করে দিলাম সেটা মনে নেই? তোমার যাবার দিন
তোমায় কামরায় গিয়ে দেখা করলাম, ডাইনিং কারে বলে তোমায় খাবারের ব্যবস্থা করে দিলাম, তোমার কামরার পাখা চলছিল না, সেটা লোক ডেকে চালু করে দিলাম, এসব তুমি ভুলে গেছো? তোমার হয়েছেটা কি? বিপিনবাবু একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন। চুনি বলল, তোমার কি অসুখ করেছে? তোমার চেহারাটাও তো ভালো দেখছি না। বিপিনবাবু বললেন, তাই মনে হচ্ছে, কদিন কাজের চাপটা একটু বেশি পড়েছিল, দেখি একটা স্পেশালিস্ট। বিপিনবাবুর অবস্থা দেখেই বোধহয় চুনি আর চাকরির উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। পরেশচন্দ্রকে ইয়াং ডাক্তার বলা চলে, 40-এর নিচে বয়স, বুদ্ধিদীপ্ত চেহারা। বিপিনবাবুর ব্যাপার শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন, দেখুন ডক্টর চন্দ্র, আমার এ ব্যায়াম আপনাকে সারিয়ে দিতেই হবে। আপিস কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসার, তা আমি বোঝাতে পারবো না। আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে, আমার এ ব্যায়ামের জন্য কি কিছুই নেই? আমি যত টাকা লাগে দেব, যদি বিদেশ থেকে আনাবার দরকার হয় তারও ব্যবস্থা করব, কিন্তু এ রোগ আপনাকে সারাতেই হবে। ডাক্তার একটু ভেবে চিন্তে মাথা নেড়ে বললেন, ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী, আমার কাছে এ রোগ একেবারে নতুন জিনিস, আমার অভিজ্ঞতার একেবারে বাইরে। তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি, ফল হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, ক্ষতির কোনো আশঙ্কা নেই। বিপিনবাবু উদ্গ্রীব হয়ে কনুইয়ের ভর দিয়ে উঠে বসলেন। ডাক্তার বললেন, আমার যত দূর মনে হচ্ছে এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণা যে আপনি সত্যি রাঁচি গিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক এই যাবার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গেছেন। আমি সাজেস্ট করছি যে আপনি আরেকবার রাঁচি যান, তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপের কথা মনে পড়ে যাবে। এটা অসম্ভব নয়, আজ এই মুহূর্তে তো বেশি কিছু আর করা সম্ভব নয়। আমি আপনাকে একটা বড়ি লিখে দিচ্ছি, সেটা খেলে হয়তো ঘুমটা হবে, ঘুমটাও দরকার, তা না হলে আপনার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার অসুখও বেড়ে যাবে। আপনি একটা কাগজ দিন, আমি ওষুধটা লিখে দিচ্ছি। বড়ির জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক, বিপিনবাবু পরের দিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন। প্রাতঃকালীন জলযোগ সেরে অফিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনেরই রাতের জন্য রাঁচির টিকিট কাটলেন। পরের দিন রাঁচি স্টেশনে নেমেই তিনি বুঝলেন এ জায়গায় তিনি কোশ্চিনকালেও আসেননি। স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওইদিক খানিকটা ঘুরে বুঝলেন যে এখানে রাস্তাঘাট, বাড়িঘর, প্রাকৃতিক দৃশ্য, মোড়াবাদি পাহাড়, হোটেল, বাংলো, কোনোটারই সঙ্গে তার বিন্দু মাত্র পরিচয় নেই। হুড্রু ফলস কি তিনি চিনতে পারবেন? জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার পুরনো সব স্মৃতি মনে পড়ে যাবে? নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয়, তাই তিনি গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রুর দিকে যাত্রা করলেন। সেই দিনই বিকেল 5টার সময় হুড্রুতে একটা পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে অজ্ঞান অবস্থায় একটি পাথরের ঢিপির পাশে আবিষ্কার করল। এই দুই ভদ্রলোকের শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বিপিনবাবুর প্রথম কথা বললেন, আমি রাঁচি আসিনি, আমার সব গেল, আর কোনো আশা নেই। পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন। তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন,
তবে তার আর সত্যি কোনো আশা নেই। তার কর্মক্ষমতা, তার আত্মবিশ্বাস, তার উৎসাহ বৃদ্ধির বিবেচনা সবই তিনি ক্রমে ক্রমে হারাবেন। শেষে কি তাহলে তাকে সেই রাঁচিরই? এরপর আর বিপিনবাবু ভাবতে পারেন না, ভাবতে চান না। বাড়ি ফিরে কোনো রকমে স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন। চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে। চাকর যাবার আগে তার হাতে একটি চিঠি দিয়ে বলল, কে জানি ডাক বাক্সে ফেলে দিয়ে গেছে। সবুজ খাম, তার উপরে লাল কালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী, জরুরি, একান্ত ব্যক্তিগত। অসুস্থতা সত্ত্বেও বিপিনবাবুর কেন জানি না মনে হলো চিঠিটা তার পড়া দরকার। খাম খুলে দেখেন এই চিঠি, প্রিয় বিপিন, হঠাৎ বড়লোক হবার কুফল যে তোমার মধ্যে এইভাবে দেখতে পাবো তা আশা করিনি। একজন দুস্থ বাল্য বন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যি তোমার পক্ষে খুব অসম্ভব ছিল? আমার টাকা নেই, তাই ক্ষমতা সামান্যই। যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি। তারই সামান্য কিছুটা খরচ করে তোমার উপর সামান্য প্রতিশোধ নিলাম। নিউ মার্কেটের সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী, বেশ ভালো অভিনেতা। দীনেশ মুখুজ্জে তোমার প্রতি সদয় নন, তাই তাকে হাত করতে কোনো অসুবিধা হয়নি। হাঁটুর দাগটার কথা নিশ্চয়ই মনে আছে, সেই চাঁদপাল ঘাটে আচার খাওয়া 1936 সনে। আর কি, এবার সেরে উঠবে। আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে, কয়েকটা মাস তাতেই আমার কোনো রকমে চলে যাবে। ইতি, তোমার বন্ধু চুনিলাল। ডক্টর চন্দ্র আসতেই বিপিনবাবু বললেন, ভালো আছি। রাঁচি স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল। ডাক্তার বললেন, ভেরি স্ট্রেঞ্জ। আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেব ভাবছি। বিপিনবাবু বললেন, আপনাকে যে জন্য ডাকা দেখুন তো, আমার কোমরের হাড়টার ভাঙল কিনা। রাঁচিতে হোঁচট খেয়েছিলাম, টন টন করছে।